গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প পথের কাঁটা পর্ব ৩। এরূপ ছবির ব্যবসা কলকাতার রাস্তাঘাটে চলে জানি না, তাই ঘৃণাভরে সেটা ফেরত দিতে গিয়ে দেখি লোকটা নাই। সম্মুখে পশ্চাতে চারদিকে চক্ষু ফিরাইলাম, কিন্তু ভিড়ের মধ্যে সেই লুঙ্গি পরা লোকটাকে কোথাও দেখিতে পাইলাম না। অবাক হইয়া কি করিব ভাবিতেছি, এমন সময়ে একটা ছোট্ট হাসির শব্দে চমক ভাঙিয়া দেখিলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে আসিয়া দাঁড়িয়ে আছেন। আমার দিকে না তাকাইয়াই তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বলিলেন, চিঠি তো পেয়ে গেছো দেখছি, এবার বাড়ি যাও। একটু ঘুরে যেও, এখান থেকে ট্রামে বউবাজার মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সি করে বাড়ি যাবে। সার্কুলার রোডের ট্রাম আসিয়া সম্মুখে দাঁড়িয়ে আছিল। সাহেব তাতে উঠিয়া বসিলেন। আমি সমস্ত শহর মারাইয়া যখন বাড়ি ফিরিলাম, তখন ব্যোমকেশ আরাম কেদারার উপর লম্বা হইয়া পড়িয়া সিগার টানিতেছে। আমি তাহার সম্মুখে চেয়ার টানিয়া বসিয়া বলিলাম, সাহেব কখন এলে? ব্যোমকেশ ধূম উদ্গীরণ করিয়া বলিল, মিনিট ২০। আমি বলিলাম, আমার পিছু নিয়েছিলে কেন? ব্যোমকেশ উঠিয়া বসিয়া বলিল, যে কারণে নিয়েছিলাম তা সফল হল না। ১ মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার ৫ হাত দূরে লেডরোল দোকানের ভেতর জানালার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলাম। পথের কাটার ব্যাপারে বোধ হয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর ২ মিনিট অন্তর পকেটে হাত দিচ্ছিলে, তাদের সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিখানা দিল না। তুমি চলে যাবার পর আমিও দোকান থেকে বেরিয়েছি। মিনিট ২-৩ দেরি হয়েছিল, তার মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছলাম তখন তুমি খাম হাতে করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করে পাইলাম তাহা বিব্রত করলে ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, লোকটাকে ভালো করে দেখেছিলে? কিছু মনে আছে? আমি চিন্তা করিয়া বলিলাম, না, শুধু মনে আছে তার নাকের পাশে একটা মস্ত আঁচিল ছিল। ব্যোমকেশ হতাশভাবে মাথা নাড়িয়া বলিল, সেটা আসল নয়, নকল, তোমার দাড়ি গোঁফের মতো। যাক, এখন চিঠিখানা দেখি। তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার দাড়ি গোঁফ ধুয়ে এসো। মুখের রোমবাহুল্য বর্জন করিয়া স্নান সারিয়া যখন ফিরিলাম, তখন ব্যোমকেশের মুখ দেখিয়া একেবারে অবাক হইয়া গেলাম। ২ হাত পিছনে দিয়া সে দ্রুত পদে ঘরে পায়চারি করিতেছে। তাহার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটিয়া উঠিয়াছে যে, তাহা দেখিয়া আমার বুকের ভেতরটা লাফাইয়া উঠিল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করিলাম, চিঠিতে কি দেখিলে? কিছু পেয়েছ নাকি? ব্যোমকেশ উচ্ছ্বসিত আনন্দবেগে আমার পিঠ চাপড়াইয়া বলিল, শুধু একটা কথা অজিত, একটা ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছ? আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেরকম, কিন্তু মাঝখানটিতে একটু ফাঁক, একটু পন্টন খোলা, আর সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে তুমিই পড়ে দেখো, বলিয়া ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিয়া দিল। খামের মধ্যে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল। তাহা দেখিয়াছিলাম, কিন্তু পড়িবার সুযোগ হয় নাই। এখন দেখিলাম পরিষ্কার অক্ষরে লেখা রহিয়াছে, আপনার পথের কাঁটাকে, তাহার নাম ও ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করিয়া লিখুন। কোনো কথা লুকাইবেন না, নিজের নাম স্বাক্ষর করিবার দরকার নেই। লিখিত পত্র খামে ভরিয়া আগামী রবিবার ১০ই মার্চ রাত্রি ১২টার সময় খিদিরপুর
রেসকোর্সের পাশের রাস্তা দিয়া পশ্চিম দিকে যাইবেন। একটি লোক বাইসাইকেল চড়িয়া আপনার সম্মুখ দিক হইতে আসবে। তাহার চোখে মোটর গগল দেখিলেই চিনিতে পারিবেন। তাহাকে দেখিবা মাত্র আপনার পত্র হাতে লইয়া পাশের দিকে হাত বাড়াইয়া থাকিবে। বাইসাইকেল আরোহী আপনার হাত হইতে চিঠি লইয়া যাইবে। অতঃপর যথাসময়ে আপনি সংবাদ পাইবেন। পদব্রজে একাকী আসিবেন, সঙ্গী থাকিলে দেখা পাইবেন না। ২-৩ বার সাবধানে পড়িলাম। খুব সাধারণ বটে এবং যৎপরণাস্তি রোমান্টিক তাহাতে সন্দেহ নাই, কিন্তু ইহাতে ব্যোমকেশের অসম্পৃক্ত আনন্দের কোনো হেতু খুঁজিয়া পাইলাম না। জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার বলো দেখি। আমি তো এমন কিছু দেখছি না। কিছু দেখতে পেলে না? অবশ্য তুমি কাল যা অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করবার চেষ্টা মধ্যে হয়তো কোনো বদমতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া তো আমি আর কিছু দেখছি না। হায় অন্ধ, অত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থামিয়া গেল। বাইরের সিঁড়িতে পদশব্দ হইল। ব্যোমকেশ ক্ষণকাল একাগ্র মনে শুনিয়া বলিল, আশুবাবু, এসব কথা ওকে বলবার দরকার নেই, বলিয়া চিঠিখানা আমার হাত হইতে লইয়া পকেটে পুরিল। আশুবাবু ঘরে প্রবেশ করিলে তাহার চেহারা দেখিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেলাম। একদিনের মধ্যে মানুষের চেহারা এতখানি পরিবর্তিত হইতে পারে তাহা কল্পনা করাও কঠিন। মাথার চুল অবিন্যস্ত, জামাকাপড়ের পরিবার তো নাই, গালের মাংস ঝুলিয়া গিয়াছে, চোখের কোলে কালি, যেন অকস্মাৎ কোনো মর্মান্তিক আঘাত পাইয়া একেবারে ভাঙ্গিয়া পড়িয়াছেন। কাল সদ্য মৃত্যুর মুখ হইতে রক্ষা পাইবার পরও তাহাকে এত অবসন্ন ম্রিয়মাণ দেখি নাই। তিনি একখানা চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসিয়া পড়িয়া বলিলেন, একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি ব্যোমকেশবাবু। আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। ব্যোমকেশ গম্ভীর অথচ সদয় কণ্ঠে কহিল, সে পালাবে আমি জানতুম। সে সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও গেছেন, খবর পেয়েছেন বোধহয়। আশুবাবু হতবুদ্ধির মতো কিছুক্ষণ তাকিয়া থাকিয়া বলিলেন, আপনি আপনি সব জানেন? ব্যোমকেশ শান্ত স্বরে কহিল, সমস্ত। আমি কাল জোড়াসাঁকোয় গিয়েছিলুম, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে ওই স্ত্রীলোকটির অনেকদিন থেকে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছিল। আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করবার পরেই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যায়। প্রথমটা বোধহয় কৌতূহল বশে গিয়েছিল, তারপর ক্রমে ক্রমে যা হয়ে থাকে। ওরা এতদিন সুযোগের অভাবেই কিছু করতে পারছিল না। আশুবাবু, আপনি দুঃখিত হবেন না, এ আপনার ভালোই হলো। অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার জীবনের কোনো ভয়ও নেই। এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারে। আশুবাবু শঙ্কাব্যাকুল দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তার মানে? ব্যোমকেশ বলিল, তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না, তাই ঠিক। ওরা দুজনেই আপনাকে হত্যা করার মতলব করেছিল। তবে নিজের হাতে নয়, এই কলকাতা শহরে একজন আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র ৫ জন নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিল। আপনাকেও হয়তো সরাতো, কিন্তু পরমায়ু ছিলে বলেই আপনি বেঁচে গেলেন। আশুবাবু বহুক্ষণ ২ হাতে মুখ ঢাকিয়া বসিয়া রইলেন। শেষে মর্মস্তদ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিলেন, বুড়ো বয়সে সকৃত পাপের প্রায়শ্চিত্ত করেছি, কাউকে দোষ দেবার নেই। ৩৮ বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবনযাপন করছিলাম, তারপর হঠাৎ পদলঙ্ঘন হয়ে গেল। একদিন দেওঘরে তপোবন দেখতে গিয়েছিলাম।
সেখানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিনের অরুচি, কিন্তু তাকে বিবাহ করার জন্য পাগল হয়ে উঠলাম। শেষে একদিন জানতে পারলাম সে বেশ্যার মেয়ে। বিবাহ হলো না, কিন্তু তাকে ছাড়তেও পেলাম না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকে এই ১২-১৩ বছর তাকে স্ত্রীর মতোই দেখে আসছি। তাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল, সে তো আপনি জানেন। ভাবতাম সেও আমাকে স্বামীর মতোই ভালোবাসেন। কোনোদিন সন্দেহ হয়নি, বুঝতে পারিনি পাপের রক্ত যার জন্ম সে কখনো সাধ্যী হতে পারে না। যাই হোক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজন্মেও কাজে লাগবে। কিছুক্ষণ নীরব থাকিয়া ভগ্নস্বরে জিজ্ঞাসা করিলেন, ওরা তা কোথায় গিয়েছে আপনি জানেন কিছু? ব্যোমকেশ বলিল, না, আর সে জেনেও কোনো লাভ নেই। নিয়তি তাদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করব জানবেন। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন। তবে কাদা খেটেও আপনি নির্মল থাকতে পেরেছেন, এটাই আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে, এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছু হতে পারত না। আশুবাবু আবেগপূর্ণ স্বরে কহিলেন, ব্যোমকেশবাবু, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আপনার কাছে যে সান্ত্বনা আমি পেলাম এ আমি কোথাও প্রত্যাশা করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে। আর কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবু বিদায় লইবার পর তাহার অদ্ভুত ট্র্যাজেডির ছায়ায় মনটা আচ্ছন্ন হইয়া রহিল। শয়নের পূর্বে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞেস করিলাম, আশুবাবুকে খুন করার চেষ্টার পিছনে যে বিলাস উকিল আর ওই স্ত্রীলোকটা আছে, এ কথা তুমি কবে জানলে? ব্যোমকেশ কড়িকাঠ হইতে চক্ষু নামাইয়া বলিল, কাল বিকেলে। তবে পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না, কিন্তু তাদের কাছ থেকে আসল হত্যাকারী গ্রামোফোন পিনের আসামির সন্ধান পাওয়া যেতে পারত। ব্যোমকেশ মুখ টিপিয়া হাসিয়া বলিল, তা যদি সম্ভব হতো তাহলে আমি নিজে ওদের তাড়াবার চেষ্টা করতাম না। তুমি ওদের তাড়িয়েছ? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ো উড়ো করছিলই। আমি আজ সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলুম যে আমি অনেক কথাই জানি, যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যার গাড়িতেই বামাল সমেত নিরুদ্দেশ হলেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার কি লাভ হলো? ব্যোমকেশ একটা হাই তুলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, লাভ এমন কিছু নয়, কেবল একটা দুষ্টের দমন করা গেল। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হবার লোক না, মক্কেলের টাকা কড়ি যা তার কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন, এবং এতক্ষণে বোধ করি বর্ধমানের পুলিশ তাকে হাজতে করেছে। আগে থাকতে তারা খবর জানত কিনা, যা হোক, বিলাসচন্দ্রের ২ বছর সাজা কেউ ঠেকাতে পারবে না। যদিও ফাঁসি তার জন্য উচিত শাস্তি, তবু তা যখন উপস্থিত দেওয়া যাচ্ছে না তখন ২ বছরই বা মন্দ কি? পরদিন প্রাতকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করিতে আসিল। সবেমাত্র চায়ের বাটি নামাইয়া রাখিয়া খবরের কাগজখানা খুলিবার জোগাড় করিতেছি, এমন সময় দরজার কড়া নামিয়া উঠিল। ব্যোমকেশ সচকিত হইয়া বলিল, কে? ভিতরে আসেন। একজন ভদ্রবেশধারী সুশ্রী যুবক প্রবেশ করিল। দাড়িগোঁফ কামানো, একহারা ছিপছিপে গরম, বয়স ৩০-এর মধ্যেই। চেহারা দেখলে মনে হয় একজন অ্যাথলেট। সম্পূর্ণ সম্মুখে আমাদের দেখিয়া স্মৃত মুখে নমস্কার করিয়া বলিল,
কিছু মনে করবেন না, সকালবেলা বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়। আমি একজন বীমা কোম্পানির এজেন্ট। বলিয়া অনাহতভাবে একখানা চেহার অধিকার করিয়া বসিল। ব্যোমকেশ বিরস্বরে বলিল, আমাদের জীবন বীমা করবার মতো পয়সা নেই। প্রফুল্ল রায় হাসিয়া উঠিলে, এক একজন লোক আছে যাহাদের মুখ দেখিতে বেশ সুশ্রী, কিন্তু হাসিলেই মুখের চেহারা বদলাইয়া যায়। দেখলাম প্রফুল্ল রায়েরও তাহাই হইল। লোকটা বোধহয় অতিরিক্ত পাংখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাভ হইয়া আছে। সুন্দর মুখ এত সহজে বিকৃত হইতে পারে দেখিয়া আশ্চর্য বোধ হয়। প্রফুল্ল রায় হাসতে হাসতে বলিল, আমি বীমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বীমার কাজে আপনাদের কাছে আসি। অবশ্য আজকাল আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করেছে। নেহাত দোষও দেওয়া যায় না, কিন্তু আপনারা নিশ্চিন্ত হতে পারেন, উপস্থিত আমার কোনো দুর্বিসন্ধি নেই। আপনার নামই তো ব্যোমকেশ বাবু, বিখ্যাত ডিটেকটিভ। আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, যদি আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজারভাবে মুখখানা বাঁকাইয়া বলিল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনই দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ হইতে একখানা 10 টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া বলিল, আমার অবশ্য কথা গোপনীয় কিছু নয়, তবু বলিয়া আমার অর্থপূর্ণভাবে আমার পানে চাহিল। আমি উঠিবার উপক্রম করিতেছি দেখিয়া ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলিল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবার ওনার সামনেই বলুন। প্রফুল্ল রায় বললেন, বেশ বেশ, তো উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসে। আপনার নামটি? মাফ করবেন অজিতবাবু, আপনি যে ব্যোমকেশবাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে থাকা। কতরকম বিচিত্র ক্রাইমের মর্মোদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনের একটা মুহূর্ত বোধহয় ডাল নয়। আমার এক এক সময় মনে হয় এ একঘেয়ে বীমার কাজ ছেড়ে আপনার মতো জীবনযাপন যদি করতে পারতাম। বলিয়া পকেট হতে পানের ডিবা বাহির করিয়া একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমেই অধীর হইয়া উঠিতেছিল, বলিল, এবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক থেকে সুবিধা হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তাহার দিকে ফিরিয়া বলিল, এই যে বলি, আমি বীমা কোম্পানির এজেন্ট, তা তো আগেই শুনেছে। বম্বের জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। কোম্পানির হয়ে 10-12 লাখ টাকার কাজ আমি করেছি। তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতার অফিসের চার্জ দিয়ে পাঠিয়েছে। গত 8 মাস আমি স্থায়ীভাবে কলকাতাতেই আছি। প্রথম মাস 2 বেশ কাজ চালিয়েছিলাম মশাই, কিন্তু হঠাৎ কোথা থেকে এক আপদ এসে জুটল। কারো নাম করবার দরকার নেই, কিন্তু অন্য বীমা কোম্পানির একটা লোক আমার পিছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজারের কাজ আমার অধীনস্থ এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দেরের বেলা আমি নিজে কাজ করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের ভালো ভালো লাইফ ভাঙাতে আরম্ভ করলো। আমি যেখানে যাই আমার পিছু পিছু সেও গিয়ে হাজির হয়। কোম্পানির নামে নানা রকম দুর্নাম দিয়ে খদ্দের ভরকে দেয়। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বড় বড় লাইফগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। এভাবে 4-5 মাস কাটলো। কোম্পানি থেকে তাগাদা আসতে লাগলো, কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো কিছুই ঠিক করতে পারলাম না। মামলা মোকদ্দমা করাও সহজ নয়, তাতে কোম্পানির ক্ষতি হয়। অথচ ছিনেজোক পিছনে লেগেই আছে। আরো মাসখানিক কেটে গেল, লোকটাকে জব্দ করবার কোনো উপায়ই ভেবে পেলাম না। প্রফুল্ল রায় মানিব্যাগ হইতে সযত্নে রক্ষিত 2টি চিরকুট বাহির করিয়া ছোট টুকরাটি ব্যোমকেশের হাতে দিয়া বলিল, দিন 12-14 আগে
এই বিজ্ঞাপনটি হঠাৎ চোখে পড়ল। আপনার নজরে বোধহয় পড়েনি, পড়বার কথাও নয়। কিন্তু ৫ লাইনের বিজ্ঞাপন হলে হয় কি মশাই, পড়াবা মাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে? ভাবলাম, দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কিনা। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নাপাদ্য মাদুলি হলেও বোধহয় আপত্তি করতাম না। গলা বাড়াইয়া দেখিলাম এসে পথের কাঁটার বিজ্ঞাপনের কাটে। প্রফুল্ল রায় বলিলেন, করলেন তো বেশ মজার নয়। যা হোক, আমি তো নির্দিষ্ট দিনে অর্থাৎ গত শনিবারের আগের শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্পপোস্ট ধরে গিয়ে দাঁড়ালাম। সে অস্বস্তির কথা আর কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঝি ধরে গেল। কিন্তু কাকস্য পরিবেদনা, কোথাও কেউ নেই। ডিসগাস্টেড হয়ে ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় চিঠিখানা ব্যোমকেশকে দিয়া বলিল, এই দেখুন সে চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলিয়া পড়িতে লাগিল। আমি উঠিয়া আসিয়া তাহার পিঠের উপর ঝুঁকিয়া দেখিলাম, ঠিক আমার পত্রেরই অনুরূপ, কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার ১১ই মার্চ রাত্রি ১২টার সময় সাক্ষাৎ করিবার নির্দেশ আছে। প্রফুল্ল রায় একটু থামিয়া চিঠিখানা পড়িবার অবকাশ দিয়া বলিতে লাগিল, একে তো চিঠি এলো কি করে ভেবেই পেলাম না, তারপর চিঠি পড়ে অজানা আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। আমি মিস্ত্রি ভালোবাসি না মশাই, কিন্তু এ চিঠির যেন আগাগোড়াই মিস্ত্রি, যেন কি একটা ভয়ঙ্কর অভিসন্ধি এর মধ্যে লুকানো রয়েছে। নইলে সব তাতেই এত লুকোচুরি কেন? লোকটা কে, কি রকম প্রকৃতি কিছুই জানি না, তার চেহারাটাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলছে। সন্দেহের কথা নয় কি? আপনিই বলুন। বলিয়া সে আমার মুখের দিকে চাহিল। আমি উত্তর দেবার পূর্বেই ব্যোমকেশ বলিল, উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন? আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন। প্রফুল্ল রায় একটু ক্ষুণ্ণ হইয়া বলিল, সেই কথাই তো জিজ্ঞাসা করছি। চিঠির লেখকে চিনি না, অথচ তার ভাবগতিক দেখে সন্দেহ হয়, লোক ভালো নয়। এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া উচিত হবে কি? আমি নিজে গত ১০-১২ দিন ধরে ভেবে কিছুই ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একদিন বাকি। তাই কি করব ঠিক না করতে পেরে আপনার পরামর্শ নিতে এসেছি। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, দেখুন, আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলুম না। আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনো যথেষ্ট সময় আছে। কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথাকর্তব্য বলে দিব। প্রফুল্ল রায় বলিল, কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। আজ রাত্রে সুবিধা হবে নাকি? মনে করুন ৮টা কি ৯টার সময় যদি আসি। ব্যোমকেশ মাথা নাড়িয়া বলিল, না, আজ রাত্রে আমি অন্য কাজে ব্যস্ত থাকব, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলিয়া ফেলিয়াই সচকিতে প্রফুল্ল রায়ের দিকে দৃষ্টিপাত করিয়া কথাটা ঘুরাইয়া লইয়া বলিল, কিন্তু আপনার ব্যস্ত হবার কোনো কারণ নেই। কাল বিকেলে ৪টে ৪:৩০টার সময় এলেও যথেষ্ট সময় থাকবে। বেশ, তাই আসব। পকেট হইতে আবার ডিবা বাহির করিয়া ২টো পান মুখে পুরিয়া ডিবাটা আমাদের দিকে বাড়াইয়া দিয়া বলিল, পান খান কি? খান না? আমার আর এক একটা বদ অভ্যাস কিছুতেই ছাড়তে পারি না। ভাত না খেলেও চলে, কিন্তু পানের অভাবে পৃথিবী অন্ধকার হয়ে যায়। আচ্ছা, আজ তাহলে উঠি। নমস্কার। আমরা প্রতি নমস্কার করলাম। দ্বার পর্যন্ত গিয়া রায় ফিরিয়া দাঁড়াইয়া বলিল, পুলিশে এ বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নাম-ধাম বিবরণ বের করতে পারে। ব্যোমকেশ হঠাৎ মহা খাপ্পা হইয়া বলিল, পুলিশের সাহায্য যদি চান তাহলে আমার কাছে কোনো সাহায্য প্রত্যাশা করিবেন না। আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবও না। এই নিয়ে যান আপনার টাকা।
বলিয়া টেবিলের উপর নোটখানা অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। না, না, আমি আপনার মত জানতে চাচ্ছিলাম মাত্র। তা আপনার যখন মত নেই, আচ্ছা, আচ্ছা, আসি তাহলে। বলিতে, বলিতে প্রফুল্ল রায় দ্রুতপদে বাহির হইয়া গেল। প্রফুল্ল রায় চলিয়া গেলে ব্যোমকেশ নোটখানা তুলিয়া লইয়া নিজের লাইব্রেরি ঘরে ঢুকিল, তারপর সশব্দে দরজা বন্ধ করিয়া দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হইয়া ওঠে বটে, কিন্তু কিছুক্ষণ একাকী থাকিবার পর সে ভাব আপনিই তিরোহিত হইয়া যায়, তাহা আমি জানিতাম। তাই মনটা বহু প্রশ্ন কণ্টকিত হইয়া থাকিলেও অপঠিত সংবাদপত্রখানা তুলিয়া তাহাতে মনোসংযোগের চেষ্টা করিলাম। কয়েক মিনিট পর শুনিতে পাইলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা কহিতেছে। বুঝিলাম কাকেও টেলিফোন করিতেছে। দু একটা ইংরেজি শব্দ কানে আসিল, কিন্তু কাহাকে টেলিফোন করিতেছে কিছুই ধরিতে পারিলাম না। প্রায় ১ ঘণ্টা ধরিয়া কথাবার্তা চলিল। তারপর দরজা খুলিয়া ব্যোমকেশ বাহির হইয়া আসিল। চাহিয়া দেখিলাম তাহার স্বাভাবিক প্রফুল্লতা ফিরিয়া আসিয়াছে। জিজ্ঞাসা করিলাম, কাকে ফোন করলে? সে কথার কোনো উত্তর না দিয়া ব্যোমকেশ বলিল, কাল এসপ্ল্যানেড থেকে ফেরবার সময় একজন তোমার পিছু নিয়েছিল, জানো? আমি চকিত হয়ে বলিলাম, না, নিয়েছিল নাকি? ব্যোমকেশ বলিল, নিয়েছিল তাতে সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস, আমি তাই ভাবছি। বলিয়া নিজের মনেই মৃদু মৃদু হাসিতে লাগিল। আমাকে অনুসরণ করার মধ্যে এত বড় দুঃসাহসিকতা আছে কিনা, কি আছে তাহা বুঝিলাম না। কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরূহ হেয়ালির মতো হইয়া দাঁড়ায় যে তার অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র, অথচ এ বিষয়ে তাহাকে প্রশ্ন করাও বৃথা। সময় উপস্থিত না হইলে সে কিছুই বলিবে না। তাই আমি আর বাক্যব্যয় না করিয়া স্নানাদির জন্য উঠিয়া পড়লাম। দ্বিপ্রহর ও সন্ধেবেলাটা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসিয়াই কাটাইয়া দিল। প্রফুল্ল রায় সম্বন্ধে ২-১টা প্রশ্ন করিলাম, কিন্তু সে শুনতে পাইল না, চেয়ারে চক্ষু পড়িয়া রইল। শেষে চমকিয়া উঠিয়া বলিল, প্রফুল্ল রায়, ও আজ সকালে যিনি এসেছিলেন। না, তার সম্বন্ধে এখনো কিছু ভেবে দেখিনি। রাত্রিকালে আহারাদির পর নীরবে বসিয়া ধূমপান চলিতেছিল। ঘড়িতে ঢং পড়িয়া ১০:৩০ বাজিতেই ব্যোমকেশ চেয়ার হইতে লাফিয়া উঠিয়া বলিল, ওঠো, বীরজায়া বাত কুন্তল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে অভিসারিকাদের সংকেতস্থলে পৌঁছতে দেরি হইয়া যাইবে। বিস্মিত হইয়া বলিলাম, সে আবার কি? ব্যোমকেশ বলিল, বাহ, পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে, মনে নেই? আমি আশঙ্কায় উঠিয়া দাঁড়াইয়া বলিলাম, মাফ করো, এই রাত্রে একলা আমি সেখানে যেতে পারবো না। যেতে হয় তুমি যাও। আমি তো যাবই, তোমারও যাওয়া চাই। কিন্তু না গেলেই কি নয়? পথের কাঁটার সম্বন্ধে এত মিথ্যে কৌতূহল কেন? তার চেয়ে যদি গ্রামোফোন পিনের ব্যাপারটা নিয়ে ঘামাতে, তাহলে মাথা ঢের কাজ করত। তাহলে যে ঢের কাজ হতো, হয়তো হতো, কিন্তু ইতিমধ্যে যে একটা কৌতূহল চরিতার্থ করলেই বা মন্দ কি? গ্রামোফোন পিন তো আর পালাচ্ছে না। তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেবার মতো কিছু খবর তো চাই। কিন্তু দুজনে গেলে তো হবে না, চিঠিতে যে মাত্র একজনকে যেতে বলেছে। তার ব্যবস্থা আমি করছি, এখন ও ঘরে চলো, সময় ক্রমেই সংক্ষেপ হয়ে আসছে। লাইব্রেরিতে গিয়া ব্যোমকেশ ক্ষিপ্রহস্তে আমার মুখসজ্জা করিয়া দিল। দেয়ালে লম্বিত দীর্ঘ আয়নাটায় উঁকি মারিয়া দেখিলাম সেই গোঁফ এবং ফ্রেঞ্চ কাট, দাড়ি ইন্দ্রজাল প্রভাবে ফিরিয়া পাইয়াছি, কোথাও কোনো তৎফাত নেই। আমাকে ছাড়িয়া দিয়া ব্যোমকেশ নিজের বেশভূষা আরম্ভ করিল। মুখের কোনো পরিবর্তন করিল না। দেরাজ হইতে কালো রঙের সাহেবী পোশাক বাহির করিয়া পরিধান করিল, পায়ে কালো রবার সোল জুতো পরিল। তারপর আমাকে আয়নার সম্মুখে ৫-৬ হাত দূরে দাঁড় করাইয়া নিজে আমার পিছনে গিয়া দাঁড়াল। জিজ্ঞাসা করিল, আয়নায় আমাকে দেখতে পাচ্ছ?
গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্র এর গল্প পথের কাঁটা পর্বটি।